দেশে হাম ও উপসর্গে এক মাসে 200 ছাড়ালো মৃত্যু। 24 ঘন্টায় আরও 8 জনের প্রাণহানি। নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে কিনা গবেষণার তাগিদ। যে কোনো একটা প্রাদুর্ভাব বা ঊর্ধ্বগতি যেটাই বলি, ওই সময় রেসপন্স ফাস্ট। আমরা যেটা বলি যে রোগের থেকে এক পা সামনে আগায় থাকতে হবে। জ্বালানি তেলের জন্য দীর্ঘ হচ্ছে গ্রাহকদের অপেক্ষা। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প। অভিযান অব্যাহত থাকলেও থামছে না অবৈধ মজুদ। 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে। 2টা দিকে আসবে দিবে, আবার কেউ কেউ বলতেছে 3টায় দিবে। বাসা ধরে বসে রয়েছে আর কি। শরীয়তপুরে খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ। স্থানীয়রা হাতে নাতে আটক করলেও প্রশ্নবিদ্ধ ভূমিকা প্রশাসনের। সরকারি চাল মানে কি জনগণের চাল। এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে বড় মৌসুমেও মিলছে না পানি। পাম্প নষ্টের অজুহাত। বিপাকে ঝিনাইদহ মাগুরার হাজারো কৃষক। চাঁদপুরে পদ্মা মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা নিধন। মদত দিচ্ছে প্রভাবশালীরা। জনবল সংকটকে দুষছে মৎস্য বিভাগ। বিরোধীহীন সংবাদ ছাড়া দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতেই 4 জন মারা গেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 206 জনের প্রাণহানির তথ্য জানানো হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় এই রোগের উপসর্গ নিয়ে 11 জন ভর্তি হয়েছে, আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 29 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা বিভাগেও হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যার সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন ও 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। সোমবার 20 এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। হাম হয়েছিল আর জ্বর, নিউমোনিয়া। এই যে চিকিৎসা চলছে, গ্যাস দেওয়া হচ্ছে। ওর গা হাত পা চুলকায়, ঘুম আসে না, রাত্রে ঠিক মতন খায় না, এইসবই আর সমস্যা। এখন একটা করে ইনজেকশন কিনতে হচ্ছে 600 টাকা করে দাম। একটা করে ইনজেকশন আমার একদিন করে যাচ্ছে। এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আমরা পাবনায় হামের কি পরিস্থিতি সেটি জানবার চেষ্টা করছি। সহকর্মী কলিট তালুকদার অপেক্ষা করছেন। কলিট, হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি প্রতিদিনই বাড়ছে। আজ কি অবস্থা দেখছেন পাবনার হাসপাতালে? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতালের যে হামের রোগীদের জন্য, বিশেষ করে বড়দের জন্য যে আইসোলেশন সেন্টার রয়েছে তার সামনে। আমি আজকের তথ্য যদি বলি যে পাবনাতে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 20 জন, আর আজকে ভর্তি রয়েছে 58 জন, যে সংখ্যা গতকালকে ছিল 17 জন। এবং আমি টিকাদান কর্মসূচি টিকার কথা যদি বলি, পাবনায় গতকাল 15 তারিখ পর্যন্তই 1,39,000 ডোজ টিকা দেওয়া হয়েছে। এবং এই টিকা কার্যক্রম পাবনার কিন্তু 4টি উপজেলা এবং 3টি পৌরসভায় চলছে। এবং বিশেষ করে আসলে হামের যে শিশু ওয়ার্ডে, সেখানে আসলে যে আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু রোগীর যে থাকবার যে ব্যবস্থা, সেটি কিন্তু একেবারে লাজুক অবস্থা হয়ে পড়েছে। সাধারণ রোগীর সঙ্গে হামে আক্রান্ত রোগীদেরকে ভর্তি করা হচ্ছে, যে কারণে সাধারণ যে সকল রোগী আসছে তারা কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে যে তার সুস্থ বাচ্চা অনেক সময় আক্রান্ত হতে পারে। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি আমরা। চিকিৎসকরা যেটি বলছে যে আসলে আতঙ্কিত হবার কিছু নেই। এরকম হামের উপসর্গ দেখা দিলেই তারা যেন নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা চিকিৎসকের শরণাপন্ন হয়। আমরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোঁজ নিয়েছি। আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী ভর্তি
করেনি। যে হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তারা পাবনা এই যে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানেই ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা সবসময় বলছে যে আতঙ্কিত না হবার জন্য, আতঙ্কিত না হয়ে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয় এবং যে উপসর্গগুলো দেখা দেয় যে ঠান্ডা, নিউমোনিয়া এই ধরনের কিছু হলেই তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হয়। এবং সিভিল সার্জন যেটি বলছে যে তাদের টিকাদান যে কর্মসূচি, এই টিকাদান কর্মসূচি কিন্তু চলছে। যে 16 তারিখ পর্যন্ত যে টিকা দেওয়া হয়েছে এই টিকার যে ডোজ এখন পর্যন্ত মজুত রয়েছে, সেই টিকা শেষ হলেও আসলে পরবর্তীতে যে আরও যারা টিকার বাইরে থাকবে তাদেরকেও টিকার আওতায় আনা হবে। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ কলিট। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। গেল 9 দিনে 5 শিশু মারা গেছে, যাদের সবার বয়স 1 বছরেরও কম। ভর্তি রোগীদের শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করে হামের নতুন ধরন ছড়াচ্ছে কিনা তা গবেষণার দাবি সংশ্লিষ্টদের। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সামনে অভিভাবকদের অপেক্ষার এমন হৃদয় বিদারক চিত্র এখন প্রতিদিনের। শুরুতে সিলেটে হামের প্রভাব কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবশ্য যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। প্রথম দিকে 5টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর চাপে 1 সপ্তাহের মধ্যে তা 10 শয্যায় উন্নীত করা হয়। সেখানেই মারা যায় 5 শিশু। ঠান্ডা লাগিয়ে গেছিল, নিউমোনিয়া হয়ে গেছিল, পরে অনেক হাম হয়ে গেছে বলে বমি করছে। বমি করে জ্বর, এমন জ্বর আইছে মানে খোল্লা ফালাইছে। ফাঁদে আমরা তাড়াতাড়ি করে আবার উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি। রোগীগুলো বেশি খারাপ, যাদের হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে তাদেরকে আমরা উসমানী মেডিকেলে মানে হচ্ছে হাম আইসিইউ এখানে আমরা রাখছি। তো ইনিশিয়ালি আমাদের এটা 5 বেড দিয়ে শুরু হয়, কিন্তু দেখা যায় যে প্রথম 1-2 দিনে আমাদের বেড প্রায় ফিল আপ হয়ে যায়। মেজেসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যাদের হামের উপসর্গ দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যান্য শারীরিক জটিলতাও প্রকট। তাই দেশে হামের নতুন কোনো ধরন ছড়িয়েছে কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন। আমাদের চিকিৎসকরা আছেন তারা ক্লিনিক্যাল বেসড মানে এভিডেন্স বেসড যে চিকিৎসা ব্যবস্থা ওইভাবে চালিয়ে যাচ্ছি। কারণ যে কোনো একটা প্রাদুর্ভাব বা ঊর্ধ্বগতি যেটাই বলি ওই সময় রেসপন্স ফাস্ট। আমরা যেটা বলি যে মানে রোগের থেকে 1 পা সামনে আগায় থাকতে হবে। চলতি বছর সিলেটে এ পর্যন্ত 45 জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন 107 জন। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জ্বালানি তেল নিয়ে হাহাকার কাটছে না। আজও পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। গ্রাহকদের মাঝে ক্ষোভ বাড়ছে। আবার সাময়িকভাবে অনেক পাম্প বন্ধও রয়েছে। পেট্রোল আর অক্টেনের সংকটই বেশি। চাহিদা অনুযায়ী ডিজেলও মিলছে না। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি ডিপো থেকে যে পরিমাণের তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, যার ফলে কয়েক ঘন্টার মধ্যে মজুদ ফুরিয়ে যাচ্ছে। আর ব্যক্তি পর্যায়ে মজুতকারীদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদের অভিযোগ করেছেন কেউ কেউ। আমরা প্রত্যেকটা পাম্পে যাচ্ছি, যাওয়ার পরে দেখছি 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে। এখন যদি এইটা সরকার দ্রুত সমাধান না করতে পারে তাহলে ভবিষ্যতে তো আরো ভয়াবহ রূপ ধারণ করবে। 2টা দিকে আসবে দিবে, আবার কেউ কেউ বলতেছে 3টায় দিবে, বাসা ধরে বসে রয়েছে আর কি। আমরা দেখতে চাই জামালপুরে কি অবস্থা। আমাদের সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন আমাদের জন্য। সাগর, রাজধানী সহ অন্যান্য রাজধানীর বাইরের যে বিভাগ এবং জেলা আছে সবখানে মোটামুটি একই চিত্র দেখলাম, যে ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইন এবং কাঙ্ক্ষিত জ্বালানি পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে আপনি যেহেতু এখন জামালপুরের একটি ফিলিং স্টেশনের সামনে আছেন, এখানে দেখে যদিও পরিবহনের কোনো দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না, তবে জ্বালানি তেল পাচ্ছেন কিনা যারা আসছেন সে সম্পর্কে জানাবেন।
দেখুন বৃষ্টি, এই আপনি যেমনটি বললেন এই চিত্র কিন্তু আজকের নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধর শুরু থেকে কিন্তু এমন চিত্র জামালপুরের যে 17টি পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে, বিশেষ করে আমি এখন রয়েছি জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার মাঝামাঝি যে পাম্পটিতে, ঝিনাই পাম্প, সেই পাম্পটিতে রয়েছে। এই পাম্পে আসলে মূলত গতকাল শেষ হয়েছে তেল, অকটেন পেট্রোল, পাশাপাশি ডিজেলও। তো সেই তেল না থাকায় কিন্তু এখন সরবরাহ করতে না পারায় পাম্প কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। অর্থাৎ পাম্প কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে মজুদ যে তেলটুকু ছিল, অর্থাৎ যেটুকু তেলটুকু তারা ডিপো থেকে তুলে আনতে পেরেছে সেটি কিন্তু কয়েক ঘন্টায় শেষ হয়ে গেছে। এ কারণে কিন্তু এখন তেল থাকে তখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে দেখলাম যে এখানে দাঁড়িয়ে রয়েছে এই তেলের জন্য, কিন্তু তারা কিন্তু তেল না পেয়ে কিন্তু ফিরে ফিরে যাচ্ছেন। তো বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে এটি কৃষি প্রধান একটি অঞ্চল, এই অঞ্চলে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি, সেই ডিজেলও কিন্তু কম পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তো সব মিলে যদি বলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তেল সংকটের বিভিন্ন নিরসনের জন্য কিন্তু বিভিন্ন আয়োজন করা হলেও সেটি কিন্তু আদত কাজও লাগছে না। তো সেই জায়গা থেকে আরো বেশিভাবে আসলে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার দাবি জেনেছেন স্থানীয়রা। বৃষ্টি, ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত। সাগর, 2 জেলায় অভিযান চালিয়ে প্রায় 4000 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন এবং 2 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সকালে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স শঙ্কর সাহা এন্টারপ্রাইজ থেকে 1600 লিটার আর রাজীব ট্রেডার্স থেকে 1500 লিটার ডিজেল জব্দ করা হয়। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে 20,000 করে মোট 40,000 টাকাও জরিমানা করা হয়। পাবনার সাঁথিয়ায় জ্বালানি তেল পাচারকালে 800 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে একটি ভ্যান গাড়িতে করে অবৈধভাবে ডিজেল নিয়ে যাচ্ছিল একটি চক্র। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডিজেল ভর্তি 4টি ড্রাম সহ ওই ভ্যানটি জব্দ করে পুলিশ। পরে আজ দুপুরে সাঁথিয়া থানা চত্বরে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় জব্দকৃত ডিজেল। শরীয়তপুরে সরকারি চাল পরিবহন নিয়ে রহস্য তৈরি হয়েছে। খাদ্য গুদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা চালবাহী ট্রাক আটকে দেওয়ার পর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অবশ্য এলাকাবাসীর চাপে বদলি করা হয়েছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে বের হওয়া সরকারি চালের একটি চালান ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা, চলছে নানান আলোচনা। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে প্রায় 400 বস্তা সরকারি চাল বোঝাই একটি ট্রাক কোটাপাড়া এলাকায় নেয়ার সময় সন্দেহ হলে আটকে দেন স্থানীয়রা। এ সময় ট্রাকে থাকা ড্রাইভার ও ট্রাক মালিক দেখাতে পারেননি চাল সরবরাহ করার বৈধ কোনো কাগজ। স্কেল করার পর তারপর রুদ্রকাজ যাবে, এই পর্যন্ত আমার টিপ নামাই দেয়, আমার ভাড়া দিবে, আমি এই পর্যন্তই জানি। কই পাঠাইবে সেটা হেরাও জানে, ঠিক আছে, আমার দ্বারা কোনো কাগজপত্র দেয় না। আটকের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তারা চালগুলো এক ডিলারের দাবি করেন। তবে সংশ্লিষ্ট ডিলার তাৎক্ষণিকভাবে সেই চাল তার নয় বলে জানালে সন্দেহ দেখা দেয় জনমনে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও জেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পালং মডেল থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। 15 টনের ডিউ করছি আমি, এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 কেজি। না, এটা এই যে পুর বিচারের স্বাক্ষরিত কাগজ, এই যে মানিক মাহমুদের নামে বরাদ্দ। এরপর একই চালান ফর্ম ব্যবহার করে আবারও চাল সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি মহল। পরবর্তীতে রাত 10:30টার দিকে চৌরঙ্গি এলাকায় পুনরায় চাল বোঝাই ট্রাকটি আটকে দেন স্থানীয়রা। আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে ধরেন সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। রাত 12টার দিকে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনা ট্রাকসহ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় চালগুলো নিজেদের জিম্মায় নেয়ার কথা জানায়। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনাকে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে। মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং অন্য কোনো ক্ষেত্রেও যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রতি বছর দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। চলতি বছর স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াও এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের সাথে স্বাধীনতা পদক প্রাপ্ত সকল গুণীজন এবং প্রতিষ্ঠানকে আমি আমার নিজের এবং দেশ ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। দেশ এবং জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই অবিস্মরণীয় অবদান বাংলাদেশকে করবে সমৃদ্ধ। আজ এবং আগামীর বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের এইসব অবদান প্রেরণার উৎস হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্ব ক্ষেত্রে আপনাদের অবদান এবং সফল কর্মগুলো অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারেও সমাদৃত হবে বলে আমরা দেশবাসী বিশ্বাস করি দৃঢ়ভাবে। সম্মানিত সুধীবৃন্দ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটি এখন 55 বছর পার করে ফেলেছে। এত বছরেও আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, অপ্রাপ্তিও কিন্তু কম নয়। সুতরাং আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি, দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা ছিলাম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি শুনছিলেন আপনারা।
মাদারীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতালটিতে ভাঙচুর চালায়। সকালে শহরের পানিছত্র এলাকায় এই ঘটনা। পুলিশ জানায়, গতরাতে বিলকিস বেগম নামের এক নারী ফোঁড়ার চিকিৎসার জন্য কেআই হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে ওই নারী অর্থাৎ বিলকিস বেগম তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে সকালে হাসপাতালে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা। এক পর্যায়ে সেখানে ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, আর হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করা হয়। যখন অপারেশন শুরু করে কিছুক্ষণ পরে রোগীর অবস্থা খারাপের দিকে যায়। খারাপ হওয়ার পরে উনি ওই কাটা অবস্থায় রোগীকে খুব দূরত্ব হসপিটালের দিকে বের করে দেওয়ার জন্য এই জায়গায় যারা দায়িত্ব ছিল, এই জায়গায় যারা কর্তব্যরত ছিল, সকলকে নির্দেশ দিয়েছে। অনেক লোক এই হসপিটালে মারা যাচ্ছে নিয়মিত, প্রত্যেক বছর 2-4-5 জন মারা যায়। তাহলে আমরা চাই এই হসপিটাল সারা জীবনের জন্য অদৃশ্য করার জন্য আমরা বন্ধ চাই। তদন্ত কমিটি গঠন হবে এবং আপাতত বর্তমানে এই হাসপাতালের যত কার্যক্রম আছে সব বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং হাসপাতালে যত রোগী আছে সবাইকে অন্যত্র শিফট করার জন্য এখানে নির্দেশনা এসেছে। পাম্প নষ্টের অজুহাতে বোরোর ভরা মৌসুমে পানি দিচ্ছে না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এতে করে উৎপাদন খরচ বাড়ায় দিশেহারা ঝিনাইদহের হাজার হাজার কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুষ্টিয়ায় 3টি পাম্পের মধ্যে 2টোই নষ্ট হওয়ায় ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ বন্ধ। দ্রুত মেরামত করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার 7 ব্রিজ এলাকার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খাল এটি। বড় আবাদের ভরা মৌসুমেও পানির অভাবে করছে খা খা। গঙ্গা কপোতাক্ষ বা জিগে প্রকল্পের আওতাধীন ঝিনাইদহের হরিণাকুণ্ড ও শৈলকুপা উপজেলার 27,000 হেক্টর সেচযোগ্য জমি রয়েছে। তবে কুষ্টিয়ায় 3টি পাম্পের মধ্যে 2টোই নষ্ট হওয়ায় ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এতে বড় মৌসুমে চরম বিপাকে চাষিরা। যারা আপনার অফিসার আছে তারা বলে যে ভেড়ামারার পাম্প নষ্ট, এই নষ্টের কারণে এখানে ঠিক মতন পানি আসে না। আগে অতিরিক্ত পানি পাতাম এবং পানি আমরা কৃষকের মাঠেও দিতাম। এখন এই পাম্প নষ্ট হওয়ার কারণে আমরা পানিটা ঠিক মতো চাহিদা পূরণ করতে পারছি না। লক্ষ লক্ষ বিঘে জমি এই ক্যানালের ইয়েতে গিয়েছে, কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। কৃষকরা জানান, জিকে সেচের পানি দিয়ে আবাদ খরচ হয় বিঘা প্রতি 300 টাকা, কিন্তু ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারে প্রতি বিঘায় 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাছাড়া জিকের পানিতে ধানের ফলনও বেশি হয়। এতে খরচ যেমন বাড়ছে, কমছে ফলনও। পরিমাণ মতন পাচ্ছি না, আমাদের মেশিনও চালাতে হচ্ছে। তেলের দামটা আমাকে, তেলের সংকট, তেলের দামটা বেশি। ক্যানালে পানি পাইলে তো আমাদের ভালোই হয়। ইঞ্জিন চালিত যে মেশিন দিয়ে আছে সেচ দেয়, এতে আছে ব্যাপক আছে খরচের একটা ব্যয়বহুল আছে। পানি পাই না, চৈতে ধান করতে আমাদের বিঘে প্রতি 5,000-6,000 টাকা পর্যন্ত খরচ। চাষি এই তেল সংগ্রহ করে পানি দিয়ে ধান চাষ করে চাষির ঘরে কিছুই থাকছে না বর্তমান। পাবো কর্মকর্তারা জানান, পাম্প মেরামতের কাজ চলছে। সামনের মৌসুমে পানি সরবরাহ করা সম্ভব হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। আমরা পাম্প এবং সাবসিডারি পাম্প সহ আমাদের সেচ খাল, মেইন খাল, টারশারি খাল, সেকেন্ডারি খাল সমূহ মেরামত করলে পূর্ণাঙ্গভাবে আমাদের যে সেচযোগ্য এলাকা রয়েছে সেই কৃষকের চাহিদা মতো পানি সরবরাহ করতে সক্ষম হবে। 1955 সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলায় পানি সরবরাহের লক্ষ্যে শুরু হয় এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। জারিন অর্নি, যমুনা নিউজ। জয়পুরহাটের কৃষকরা আলু আবাদের পর সে জমিতেই বোরো চাষ করে থাকেন। এতে ভালো ফসলও পান তারা, কিন্তু এবছর ঠিক উল্টো চিত্র ঘটেছে। আলু তোলার সময় হঠাৎ করে বৃষ্টিতে ডুবে যায় ক্ষেত, আর এতে অনেক কৃষক জমি থেকে আলু না তুলেই বোরো চাষ করেন। আলুর পচনে গ্যাসের সৃষ্টি হয়ে এখন বোরো ধানের ক্ষেত পচে যাচ্ছে। নিজের ক্ষেত থেকে পচা আলু সরানোর চেষ্টা করছেন কৃষক সুজয় চন্দ্র। বৃষ্টির পানিতে পচে যাওয়া আলু আগে সরানো যায়নি, তাই ফলন মাটিতে রেখেই সেই জমি চাষ দিয়ে বোরো ধান লাগিয়েছিলেন। পচা আলু থেকে পচন ছড়িয়েছে বোরো ফসলে। ঝড় বৃষ্টি এক আলুর উপর দিয়ে পানি যাচ্ছে, যার পর ওই আলুটা তাও কিছু তোলা পারাই গেল না। বাদ মেসিতে চাষে নিয়ে বোরো ধান লাগানোর পর কয়েকদিন পর থেকে হলুদ হয়ে গেছে, মরে গেছে একবারে।
সুজের মতো একই অবস্থা জয়পুরহাটের কালাই উপজেলার অনেক কৃষকের। ধান নষ্ট হওয়ায় দিশেহারা চাষি। জমিতে আলু রেখে বোরো চাষ করা ছিল কৃষকদের বোকামি। তারা মাসুল দিতে হচ্ছে অর্থকারী ফসল হারিয়ে। 2 বার করে লাগাচ্ছি, প্রথমবার তো মারা গেছে, দ্বিতীয়বার লাগাচ্ছি সেটাও আমার যাওয়ার পথে। আমি 10 শতকে আলু লাগাইছিলাম, তোলার আগে বৃষ্টি নামে আমার আলু সব পচে গেছে। ধান লাগাইছি, ধানও মনে করেন যে গ্যাস হয়ে পচে গেছে। কৃষি বিভাগ বলছে জমি তলিয়ে যাওয়ায় তা ভালোমতো পরিষ্কারের পরামর্শ দেয়া হয়েছিল চাষিদের। 2-1 পরামর্শ অনুসরণ করলেও অধিকাংশই মানেননি। আমরা কৃষকের একটা তালিকা নিচ্ছি যে যাদের একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তো আর বড় ফসল হবে না, তো যারা আউশ আবাদ করতে আগ্রহী আছেন তারা আমাদের অফিসে যোগাযোগ করে আউশ নাম জমা দিতে পারে। আমরা তাদেরকে মোটামুটি ক্ষতিপূরণ হিসেবে ইনস্ট্যান্ট আমরা আউশ ধানের বীজ এবং সার দিয়ে দেব। চলতি বোরো মৌসুমে কালাই উপজেলায় 11,297 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 150 হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 5 শতাধিক কৃষক। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। চাঁদপুরের পদ্মা মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা চললেও জাটকা নিধন থামানো যাচ্ছে না। রাতের আধারে প্রশাসনের সাথে রীতিমতো চোর পুলিশ খেলছে এক শ্রেণীর অসাধু জেলে। অভিযোগ আছে ইলিশ শিকারে মদত দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। ধোঁয়া তুলসী পাতা নন যারা অভিযান পরিচালনা করেন তারাও। মৎস্য বিভাগ বলছে জনবল সংকটের কারণে অনেক এলাকায় অসাধু জেলেদের ঠেকানো যাচ্ছে না। চাঁদপুরে নদী পাড়ের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় পহেলা বৈশাখের আগে প্রকাশ্যে কিংবা গোপনে বিক্রি হচ্ছে জাটকা। অথচ জেলার গুরুত্বপূর্ণ 2 নদী পদ্মা ও মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ আহরণ, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ 2 মাসের জন্য। কিন্তু কে শোনে কার কথা? রাতের আধারে সদর, হাইমচর ও মতলবের বিভিন্ন এলাকায় দেদারসে চলছে জাটকা নিধন। অভিযোগ আছে প্রভাবশালীদের যোগসাজশের। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় জেলেদের যে প্রণোদনা দেয়া হয় তা একেবারে অপর্যাপ্ত। কোনো সহায়তাই পায় না প্রায় 5,500 নিবন্ধিত জেলে। ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে অনেককে। অনেক মাসে মাছ ধরে, টাকা পুলিশে টেকা দিয়ে মাছ ধরে। আমরা তো টেকা দিই, আমরা গরিব মানুষ, কোনো জাল বেতন 2 মাস কেজিতে 20 টাকা, 30 টাকা, 10 টাকা ইনকাম হয়। তা এখন কি করবো? পেটের দায়ে এগুলা ব্যস্ত আছি। এরা অসহায়, পুরো অসহায় জাইলা, তাদের একবেলা খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তারাই মানে কি অবাধ্য হয়ে তারাই নদীতে যায়। কিস্তি মিশে আছে, খায় না খায় দেয়। অনেক মনে করেন সরকার তো মনে করেন সবাই পায়, কিন্তু আমরা তো মনে করেন 50 জন পাই, 50 জন পায় না। জাটকা নিধনের ফলে গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন কম হচ্ছে। অথচ 70 থেকে 80% জাটকা রক্ষা করা গেলে উৎপাদন প্রায় 6 লাখ টনে নেওয়া সম্ভব। শতকরা 70 থেকে 80 ভাগও জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে। মৎস্য বিভাগ বলছে টাস্ক ফোর্স 24 ঘন্টা অভিযান চালাচ্ছে। গত মাসে 140 জন জেলেকে আটক ও বিপুল সংখ্যক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মোবাইল কোড অভিযান অব্যাহত রেখেছি। এরপরেও যারা মাছ ধরেছে এরকম আমরা প্রায় 140 জনকে আটক করে প্রায় 93 জনকে জেল দেওয়া হয়েছে। ইলিশের অবৈধ আহরণ ঠেকাতে কঠোর হবার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। দিলেন জেলেদের পর্যাপ্ত সহায়তার আশ্বাস। যতটুকু কাতলের গুণাটা যদি না ধরেন, ততটুকু ইলিশের গুণাটা কেন ধরেন? এটা নদী, এই নদী তো আপনার, এই নদী আমার। সরকার বাধ্য হবে, যারা আইন অমান্য করবে তাদেরকে আইন মানাতে বাধ্য করে। ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করলে 1 থেকে 2 বছরের জেল কিংবা 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এ ছিল আমার কাছে